কূটনীতি এখন আর রাজনৈতিক নয়, বাণিজ্যিক, বললেন প্রধানমন্ত্রী। রপ্তানি বাড়াতে বাজার সৃষ্টি ও পণ্য বহুমুখীকরণের তাগিদ। কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজপথ। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীরা। দেশে চলছে গাছ কাটার মহোৎসব। 1 বছরে হওয়া 12 লাখ। উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। কেরানীগঞ্জের শরীফ মেলা মাইনের দখল বাণিজ্য। সম্পদ রক্ষায় বসেছে পুলিশ ফাঁড়ি। আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক স্পেস। Something that said, take a look at what happened. পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ট্রাম্প। হামলাকারী সহ নিহত 2 হত্যার উদ্দেশ্যেই হামলা বলছে FBI। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নতুন নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করে তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও রপ্তানির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বৈশ্বিক কূটনীতি এখন আর রাজনৈতিক নয়, বাণিজ্যিক। নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বৈচিত্র্যকরণের তাগিদ দেন সরকার প্রধান। দুপুরে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। স্বাধীনতার 50 বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এই উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 77টি প্রতিষ্ঠানের মালিকের হাতে রপ্তানি ট্রফি তুলে দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী সরকারের সময় স্থবির হয়ে পড়েছিল দেশের ব্যবসা বাণিজ্য। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের 33তম অর্থনীতির দেশ। যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। সরকার প্রধান বলেন, রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হলো অর্থনৈতিক। নতুন নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করে রপ্তানি বহুমুখীকরণের দিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগেই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, বাট একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনগোষ্ঠী তৈরি করতে হবে এখন থেকেই। সমান তালে এগিয়ে যেতে হবে উন্নত বিশ্বের সঙ্গে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। গেল 10 জুলাই বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুদেশের মধ্যে 21টি সমঝোতা ও 7টি ঘোষণাপত্র সই হয়। এর আগে সেখানে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লি কিয়াং। একই দিন বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সরকারি সফর শেষে 10 জুলাই রাতে দেশে ফিরবেন শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবনে যাচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও যোগ দেয় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।
নেতারা জানান কোটার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। এদিকে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এ নিয়ে যাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহন, আপনি আছেন কোথায় এবং জানাবেন আসলে যেখানে আছেন সেখানকার পরিস্থিতি। যদি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে আমার অবস্থান গুলিস্তানের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট পার হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে, এবং আমি ঠিক যে আন্দোলনের মিছিল ছিল, গণপদযাত্রার যে মিছিল, সেই মিছিলের শেষ প্রান্তে রয়েছি এবং শেষ প্রান্তে আপনাদেরকে দেখাতে চাই মিছিলের যে অবস্থা। তারা মিছিলের একাংশ এই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ আগে গুলিস্তানের 0 পয়েন্ট থেকে ছাড়া পেয়েছেন এবং গুলিস্তানের 0 পয়েন্ট থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে তারা যে রাষ্ট্রপতির বঙ্গভবন পর্যন্ত তাদের যে গণপদযাত্রা, সেই গণপদযাত্রা কর্মসূচি সেটা চালিয়ে যাওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। এবং আপনাদের দেখাতে চাই যে এই গণপদযাত্রার মিছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের থেকে সামনের দিকে এগিয়ে চলছে। এবং যেমনটা আপনারা জানতে চেয়েছেন যে এই গণপদযাত্রার শেষ সংবাদ কি বা গণপদযাত্রার কি অবস্থা, তো আমরা কিছুক্ষণ আগে এই 0 পয়েন্ট মোড়ে একটি টানটান উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখেছি, যেখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যারিকেড দিয়ে রেখেছিল, যেন শিক্ষার্থীরা কোনোভাবেই গুলিস্তানের এই 0 পয়েন্ট পার হয়ে তারা এই সাইডে অর্থাৎ স্টেডিয়াম থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যেতে না পারে। কিন্তু এখন আপনি দেখছেন যে তারা সামনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা কিছুক্ষণ পুলিশের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে সমঝোতা করেন তাদের সমন্বয়কারীরা, এবং সমন্বয়কারীরা এই সমঝোতা শেষে কিন্তু তারা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে। তো এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, গণপদযাত্রার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীরা আসলে কোথায় এখন, সার্বিক চিত্র আপনার কাছে কি আছে আমাদের দর্শককে তুলে ধরবেন আমাদের দর্শকের সামনে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের যেসব শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে গণভবন অভিমুখে আসলে যাত্রা করেছে। আমরা একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে তারা এই মুহূর্তে আসলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটি রয়েছে সেই রোড ধরে কিন্তু তারা গণভবনের দিকে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে যে স্লোগান দিচ্ছিল সেই স্লোগান কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, এবং সেখানে কিন্তু কয়েক দফা তারা পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু ভেঙে ইতিমধ্যে তারা এখানে চলে এসেছে। যদিও ইতিমধ্যে 10 সদস্যের একটি কমিটি তারা কিন্তু মাননীয় রাষ্ট্রপতির কাছে কিন্তু তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু দেওয়ার জন্য ইতিমধ্যে চলে গিয়েছেন। এবং বাকি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা এই মুহূর্তে কিছুটা বিচ্ছিন্ন হলেও কিন্তু তারা সংগঠিত হয়ে তারা আসলে স্মারকলিপি দিয়ে যেসব দাবির কথা বলছেন সেই সব দাবিগুলোকে পূরণ হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলনের কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং এই মুহূর্তে মিছিলটি কিন্তু বঙ্গভবনের দিকে এগিয়ে চলছে এবং সেখানে শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং থেকে কিন্তু সেখানে নারী শিক্ষার্থীও রয়েছে যেমন তেমনি কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু যথেষ্ট পরিমাণে উপস্থিত রয়েছে। যদিও সেটির সংখ্যা কিন্তু গত কয়েকদিনে যেসব আন্দোলন হয়েছে সেই তুলনায় কিন্তু আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। আপনাকে একটু জানিয়ে রেখে যে গত 1 সপ্তাহ ধরে আসলে শিক্ষার্থীরা বিভিন্নভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তারা এই দাবি যে জানিয়েছেন কোটা সংস্কারের যে দাবি সেটি কিন্তু শেষ পূরণ না হওয়া পর্যন্ত তাদের সে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা আসলে বারবার বলছেন। এবং সেখানে এই মুহূর্তে কিন্তু তারা গুলিস্তান 0 পয়েন্ট যেটি সেটি কিন্তু অতিক্রম করছেন এবং যদিও চারদিক থেকে আসলে সব ধরনের যানবাহনেই কিন্তু রাস্তা ভরে গিয়েছে, ফলে তারা কিন্তু অনেকটা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে তারা কিন্তু বঙ্গভবনের দিকে যাচ্ছেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা গত 5 তারিখে যে মহামান্য হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোটা প্রথা বাতিলের যে প্রজ্ঞাপন সেটিকে কিন্তু আসলে বাতিল করা হয় এবং
তারই অংশ বিরুদ্ধে কিন্তু তারা আসলে ইতিমধ্যে বিক্ষোভ শুরু করে এবং যদিও ইতিমধ্যে তারা একটি আপিল করেছে, সেই আপিল কিন্তু এখন পর্যন্ত শুনানির অবস্থায় রয়েছে এবং সরকারের পক্ষ থেকে আসলে কোটা সংস্কারের ব্যাপারে তারা বারবার যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি এখনো হাইকোর্টের উপর তারা ছেড়ে দিচ্ছেন, আদালতের উপরেই ছেড়ে দিচ্ছেন। যদিও শিক্ষার্থীরা চাচ্ছেন যে সেটিকে নির্বাহী আদেশের মাধ্যমে আসলে এই সংস্কার যে আন্দোলন সেটিকে তারা সংস্কার যে কর্মসূচি সেটিকে বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা দু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি, আপনার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। আপনার সাথে একটু আমরা দু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো, যদিও সবাই এই মুহূর্তে আসলে বঙ্গভবনের দিকে হেঁটে যাচ্ছেন। একটু কথা বলে যাবে আপনার সাথে। কি দিচ্ছেন? আমরা দেখা যাচ্ছে অনেক বছর লেখাপড়া করতেছি, তো দেখা যাচ্ছে কোঠার কারণে আমরা চাকরি পাইতেছি না, তাই আমরা এখানে আসছি কোঠা বিরোধী আন্দোলনের জন্য, যাতে আমরা আপনি যেমনটা দেখছিলেন যে আসলে শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রাখবেন এবং তারা এই মুহূর্তে আসলে পায়ে হেঁটে বঙ্গভবনের দিকে যাচ্ছেন এবং সকাল 11টায় ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা কিন্তু এই পদযাত্রা শুরু করে এবং যদিও সেখানে কয়েক দফা তারা আসলে রাস্তায় থেমে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারা সেসব শিক্ষার্থীরা কিন্তু থেমে গিয়েছিলেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী কিছু কর্মসূচি ছিল সেখানে কিন্তু ভিআইপি সিগন্যালের কারণে তারা রমনা পার্কের সামনে এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সেখানে থেমে গিয়েছিলেন। এর বাইরে আসলে কয়েক দফা তারা কিছুটা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেগুলো বাধা আসলে তারা উপেক্ষা করে আসলে এই মিছিলটি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে চলছে। এই মুহূর্তে আসলে গুলিস্তান মোড়ে সেখানে কিন্তু অবস্থান করছে এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে যে গুলিস্তান মোড় সেখানে কিন্তু অবস্থান করছে এবং তারা ইতিমধ্যে শিক্ষার্থীদের যে 10 সদস্যের একটি টিম তারা কিন্তু রাষ্ট্রপতি ভবন বরাবর গিয়েছেন এবং তারা যে স্মারকলিপি দেওয়ার কথা সেটি কিন্তু তারা সেখানে দিবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও সেই প্রতিনিধি দল এখন পর্যন্ত আসলে সেখান থেকে ফিরে আসেন এবং তারা ফিরে না আসা পর্যন্ত কিন্তু তাদের যে যাত্রা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে এখন পর্যন্ত এখানকার যে শিক্ষার্থী সমন্বয়ক তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আমরা গত কয়েকদিন ধরে আসলে সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়ে কথা বলতে দেখছি এবং সেখানে কিন্তু তারা এটিকে রাজনৈতিক খাতে প্রবাহিত করার একটা চেষ্টা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন, যদিও শিক্ষার্থীরা সেটিকে বারবার অস্বীকার করছেন এবং তারা বলছেন যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি সেটিকে সরকার মেনে নিলে এবং নির্বাহী আদেশের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা গেলেই তাহলেই কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি থেকে সরে আসবেন বলে আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীরা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু গুলিস্তান মোড়ে এসে অবস্থান করছেন এবং সেই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। যদিও আগামীকালকে এবং এর পরবর্তী কর্মসূচি কি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করেনি, তবে তাদের একটাই দাবি যে তাদের যে দাবি কোটা সংস্কার সেটি না হওয়া পর্যন্ত আসলে কোনোভাবে তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের যে দাবি সেটি কিন্তু অব্যাহত আন্দোলন চালিয়ে যাবেন। তো যদি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। গুলিস্তানের মোড় থেকে আমাদের সহকর্মী মাহমুদ হাসান যুক্ত ছিলেন। কোটা সংস্কারে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে মিছিল, সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিল ও শিক্ষার্থী হামলার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকাল 10টায় কোটা পদ্ধতির পক্ষে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান নেয় কুমিল্লা মহানগর ছাত্রলীগ। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকালে গণপদযাত্রায় শিক্ষার্থীরা ডিসি কার্যালয়ের সামনে এসে সকল ধরনের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবি জানায়। রংপুরে গণপদযাত্রা শেষে বিক্ষোভ করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করে। অবিলম্বে কোটা সংস্কারের দাবি মেনে আবারও শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। আমরা এই আন্দোলনের সুষ্ঠু একটা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এটা একটা অত্যন্ত যৌক্তিক একটা আন্দোলন। আমাদের বিশ্ববিদ্যালয়ের
কয়েকজন শিক্ষক আমাদের সাথে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশ আমাদেরকে সংহতি জানিয়েছেন বিবৃতির মাধ্যমে। আর ইতিমধ্যে আজকে সশরীরে মাঠে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আমাদেরকে সংহতি জানাচ্ছেন। যে সময় বিশ্ব কার্বন নিঃসরণ কমিয়ে অক্সিজেনের মাত্রা বাড়াতে সোচ্চার, সে সময়ে দেশে চলছে গাছ কাটার মহা উৎসব। গেল বছর সারা দেশে কাটা হয়েছে প্রায় 11.5 লাখ গাছ। রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকেও বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন যে উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটা দেশের জন্য হুমকি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু উপকূল নয়, শহরাঞ্চলের মানুষও মোকাবিলা করে আসছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় বিশ্ব যখন কার্বন নিঃসরণ কমাতে ব্যস্ত, তখন বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। উন্নয়ন প্রকল্পের নামে চলছে বৃক্ষনিধন। বাংলাদেশের রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের তথ্য মতে গেল 1 বছরে সারা দেশে প্রায় 11.5 লাখ গাছ কাটা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকে বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবচেয়ে বেশি গাছ কাটা পড়েছে চট্টগ্রামে, কাটা হয়েছে প্রায় 5,06,222টি গাছ। দ্বিতীয় নীলফামারীতে কাটা পড়েছে প্রায় 4,152টি। শুধু তিস্তা সেচ প্রকল্পের জন্যই কাটা হয় প্রায় 4 লাখ গাছ। আর সবচেয়ে কম কাটা হয়েছে রংপুর জেলায়। ঢাকায় গাছ কাটা হয়েছে প্রায় 1081টি, গড় হিসেবে প্রতিদিন কাটা হয়েছে 3টি। রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের চেয়ারম্যান বলেন, সরকারি হিসেবে এই তথ্য উঠে এসেছে, তবে বেসরকারি হিসেবে এর 3 গুণ গাছ কাটার দাবি করা হয়েছে। তথ্যতে এসছে 11,40,000-এর মতো গাছ কাটা হয়েছে, কিন্তু বাস্তবে কাটা হয়েছে তার 3 গুণ। এই গাছগুলো হচ্ছে যেগুলো মিলে বিক্রি করা যাবে সেই সাইজের গাছ। পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার বলেন, গাছ কমে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, নেমে যাচ্ছে পানির স্তরও। এখন এই গাছ কমে যাওয়ার ফলে যে দুর্যোগগুলো হচ্ছে সেগুলোর অন্যতম হলো তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। হিট ওয়েভে এখন আমাদের নাভিশ্বাস উঠছে, আমাদের গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেছে, কারণ গাছ গ্রাউন্ড ওয়াটারটাকে অ্যাবজর্ব করে রাখতো, ধরে রাখতো। আর পরিবেশ আন্দোলনের নেতাদের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের জন্যই গাছ কাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আপনি সিঙ্গাপুরে দেখবেন আইল্যান্ড তারা রিডিজাইনিং করেছে, কিন্তু তাদের পুরান গাছগুলিকে রেখেই তারা করেছে। আমাদের দেশের একটা মনস্তাত্ত্বিক মনোজগতের সমস্যা। মনে হয় যেন কোথাও যদি একটা উন্নয়ন প্রকল্প করতে হয় তাহলে ওইখানকার বৃক্ষরাজি সব কেটে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় গাছ কাটার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড শরীফ মেলামাইনের নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য। কেরানীগঞ্জে বিস্তীর্ণ জায়গায় শরীফনগর গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি, যেখানে রয়েছে জোরপূর্বক দখলের অভিযোগ। নিজ ক্ষমতায় নিজেদের হাউজিংয়ের ভেতরে বসিয়েছে পুলিশ ফাঁড়িও। শুধু তাই নয়, আবাসিকের অনুমোদন নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক স্পেসও। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। কেরানীগঞ্জের কোনাখোলা, যতদূর চোখ যায় পুরো এলাকারই মালিক শরীফ মেলামাইনের শরীফ হাউজিং। 531 একর জমি নিয়ে গড়ে উঠেছে শরীফনগর। মাত্র 5 বছরে বিস্তৃত এলাকাটি কিভাবে দখলে নিয়েছে শরীফ হাউজিং, তার উত্তর খুঁজতে দেশ টিভি। শরীফনগরের ভেতরে মেলে একটি গ্রাম। স্থানীয়রা জানান, এখানকার বেশিরভাগ জমির মালিকই সনাতন ধর্মাবলম্বীরা, যাদের কারো থেকে জোরপূর্বক আবার কারো থেকে নকল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছে শরীফ হাউজিং। ওই একটা খারাপ দলিল করে ওই জায়গায় মনে করেন নাম খারিজ করে রয়েছে। আমার কাগজপত্র সবই আছে। আমার বাপে যে কিনছে জায়গাটা কই থেকে আইলো না আইলো সব কাগজপত্র আমার একটা জমি বেশি চাষ করতে পারি না, চাই মোড়ার জন্য নাঙ্গলের ঢুকতে দেয় না। অনেকেরই অভিযোগ, ন্যায্য মূল্য দেওয়ার কথা বলা হলেও তাদের পুরো টাকা পরিশোধ করেনি শরীফ হাউজিং। মাছ নাম পড়েছে গা 1 পাখি বা 2 পাখি, অনেক 4 মাস ধরলো ওর, কিন্তু আমার ওই 2 পাখি টিকবো না। আমার বেজা হলো মাঝখানে আমার একটা রয়ে গেছে, আমার ঢুকবার জন্য বালু পালা লাগে, কম দামে দেন। আমার যেমন 5 বিঘা, ওই ঘরে ছিল 30 বিঘা, ওই ঘরে আছে 15 বিঘা, 10 বিঘা,
এই চিলাবাড়ি আছে গো 28 ওই পাড়া আছে একজনের 19 আছে প্রায় লোক আমি গ্রামে অত্র এলাকা যত আছে গ্রাম তার চেয়ে বেশি আম গ্রামের লোক। শরীফ অ্যাগ্রো ফার্ম, শরীফ পল্লী, শরীফ ফুড কোর্ট, শরীফ ফার্মাসিক্যাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শরীফ মেলামাইনের। অভিযোগ রয়েছে আবাসনের কথা বলে এখানে শরীফ হাউজিং গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রকল্প। গড়ে উঠেছে শরীফ সুপারমার্কেট, শরীফ রোজ ভ্যালি মার্কেট। অভিযোগ রয়েছে শরীফ ফুড কোর্টের ভেতরে থাকা মার্কাস মসজিদ সরিয়ে নিতে বাধ্য করেছে প্রকল্পের লোকজন। এমনি উঠায় পারে নাই, ওই গরুর ফার্ম করে গরুর গন্ধ এই গন্ধ এগুলো দিয়ে ছড়ায় ভরায় দিচ্ছে, পরে বাধ্য হয়ে যায়। শুধু তাই নয়, এই শরীফনগরের কারণেই ক্ষমতার অপব্যবহার করে ভেতরে বসানো হয়েছে পুলিশ পাড়িও। শরীফ হাউজিংয়ের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান। এখানে আবাসিক একটা প্ল্যান তাদের ছিল, এখন সেটা বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছে। সেই ব্যাপারে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং আপনি যে কথাটি বললেন, অনেকের জায়গা তারা জোর করে নিয়েছে, এটি সত্য ঘটনা। অনেক কমপ্লেনও আমাকে এসছে, সেই কমপ্লেনেও আমি কাজ করেছি। যাদের সঠিক পাওনাটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তাদেরকে ডেকে। এবং বিশেষ করে কিছু হিন্দু পরিবার আমাকে এসেছিলেন জাল দলিল করে, শরীফ হাউজিংয়ের লোকজনরা জাল দলিল করে তার সেগুলো দখল করেছিল, সেটা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সঠিক টাকাটাও আমি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। হাউজিং এর নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী সহ 2 জন। হত্যার উদ্দেশ্যে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। এরই মধ্যে হামলাকারীর পরিচয়ও প্রকাশ করেছে তারা। এদিকে ট্রাম্পের ওপর এই হামলাকে অসুস্থ মানসিকতা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফরিন ময়ের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতেও দমে যাননি তিনি। রক্তাক্ত অবস্থায় মঞ্চে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এর পরপরই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে রিপাবলিকান প্রচার শিবির। প্রাণঘাতী হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন হামলাকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন তিনি। শেষে ট্রাম্প লেখেন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলার পর থেকে নড়েচড়ে বসেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কারণ জানতে তোড়জোড় শুরু করেছে তারা। এরই মধ্যে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটি একটি সক্রিয় অপরাধের দৃশ্য। আমরা অন্যান্য ফেডারেল এজেন্সি, আমাদের রাষ্ট্রীয় অংশীদার এবং আমাদের স্থানীয় পুলিশ অংশীদারদের সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করছি। আর হামলাকারীর উদ্দেশ্য জানতে আমাদের অক্লান্ত পরিশ্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে FBI। থমাস ম্যাথু ক্রুকস নামের 20 বছর বয়সী তরুণ পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি AR-15 স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রাম্পের ওপরে হামলার পরপরই এ নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলাকে অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন তিনি। এরই মধ্যে ট্রাম্পের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে তার সঙ্গে ফোন আলাপ করেন বাইডেন। এ হামলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। নিরাপত্তার চাদরে পুরো দেশ। ঠিক তখনই দলের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। তার নির্বাচনী প্রচার শিবির স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে 15 থেকে 18 জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ বিষয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। দেখছেন সংবাদ দুপুর।
বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ভিকারুননিসার পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম। এর আগে 7 জুলাই বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে 169 জন শিক্ষার্থী বাতিলের যে মাওনা হাইকোর্ট যে আদেশ দিয়েছে, এই আদেশের এগেনস্টে বাতিলকৃত শিক্ষার্থীর গার্জিয়ানরা 2টে সিপি ফাইল করে। 2টে সিপি আজকে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে 1 নং কোর্টে 1 নম্বর এবং 2 নম্বর আইটেম ছিল। মহামান্য আপিল বিভাগ শুনানি অন্তে সিপি 2টাই ডিসমিস করে দেয়। দেখছেন সংবাদ দুপুর। আবারও ট্রাম্পের উপর হামলা প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ আরও অনেকেই জানিয়েছেন নিন্দা। দ্রুত সুস্থতা কামনা করে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টা। গুলি লেগে ফুটো হয়ে গেছে ট্রাম্পের ডান কান। অল্পের জন্য এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেন। শনিবার নির্বাচনী সমাবেশে তার উপর এমন ন্যাক্কারজনক হামলায় হতবাক বিশ্ব। সামাজিক মাধ্যম এক্সে রোববার সকালে তাৎক্ষণিক উদ্বেগ জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে তিনি লিখেছেন, গণতন্ত্র ও রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। এমন ঘটনায় শোকাহত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববারের বার্তায় তিনি বলেছেন, রাজনৈতিক সহিংসতা সমাজে কোনো জায়গা নেই। যারা হামলার শিকার হয়েছেন তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো তিনিও বলেছেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে কোনো সহিংসতা দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে বলে হুঙ্কার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে এক্সে বার্তা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এই ঘটনাকে অন্ধকার অধ্যায় বর্ণনা করে ট্রাম্প ও নিহতদের পরিবারের পাশে আছেন জানিয়ে বার্তা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়াও হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, তাইওয়ান, নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশের সরকার প্রধান এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নতুন নয়। এ তালিকায় আছেন আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি সহ আরও অনেকে। হামলা থেকে বেশ কয়েকজন বেঁচে গেলেও এ পর্যন্ত মারা গেছেন 4 জন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। পেনিসিলভানিয়ায় নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হয়েও অল্পের জন্য বেঁচে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। এর আগেও নানা সময়ে বহু মার্কিন প্রেসিডেন্ট গুলি হামলার শিকার হয়েছেন। এ তালিকায় প্রথম যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 14 এপ্রিল 1865 সালে ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে একটি কমেডি শো দেখার সময় জন উইলকিস নামক এক ব্যক্তি দ্বারা গুলিবিদ্ধ হন তিনি। তার মাথার পেছনে গুলি লাগে এবং পরদিনই তিনি মৃত্যুবরণ করেন। এ হত্যার কারণ হিসেবে কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ে তার সমর্থনকে দায়ী করা হয়। জেমস গারফিল্ড ছিলেন দ্বিতীয় কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে গুলি করে হত্যা করা হয়। 1881 সালের 2 জুলাই ওয়াশিংটনের রেল স্টেশন থেকে নিউ ইংল্যান্ড যাওয়ার পথে গুলি করা হয় তাকে। প্রায় 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে সেপ্টেম্বরে মারা যান তিনি। এর
এরপরে 1901 সালের 6 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। সমাবেশে উপস্থিত জনতার সাথে করমর্দন করার সময় খুব অল্প দূরত্ব থেকে পরপর 2টি গুলি করা হয় তাকে। 8 দিনের মাথায় মারা যান তিনি। প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যু হলো মার্কিন ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ডের একটি। 1963 সালে ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির সাথে ডালাসে একটি ক্যাম্পেইনে যাওয়ার সময় ভারী অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ করা হয় তাকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ হারান কেনেডি। মহান এই প্রেসিডেন্টের মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। 1968 সালের 4 এপ্রিল টেনেসি অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে প্রাণ দিতে হয় মার্কিন কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংকেও। এছাড়া জর্জ বুশ, গেরাল্ড ফোর্ড সহ আরও বেশ কয়েকজন প্রেসিডেন্টকে বিভিন্ন সময়ে গুলি করা হয়, তবে ভাগ্যবশত বেঁচে যান তারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।